মানুষের পৃথিবীতে আমরা যা দেখি তা সব সত্যি, নাকি সব আকাশের ওপারে অজানা কোনো শক্তি আমাদের দেখছে, আমাদের নিয়ন্ত্রণ করছে? নোম আলাস্কা এক ছোট্ট বরফে ঢাকা শহর। এখানে বারবার মানুষ নিখোঁজ হয় আর তাদের কেউ খুঁজে পায় না। একজন মনোবিজ্ঞানী ডক্টর অ্যাবিগেল টেইলার নিজের চোখে দেখেছেন এমন কিছু যা বিজ্ঞানের কোনো বইতে লেখা নেই। এমন ভাষা শুনেছেন যে ভাষা হারিয়ে যাওয়া সভ্যতার ভাষা, হাজার বছরের পুরনো। এই গল্প সিনেমা নাকি বাস্তব? আমি আজ আপনাকে নিয়ে যাচ্ছি সেই অন্ধকার রহস্যের ভেতরে, যেখানে বিজ্ঞান থেমে যায় আর ভয় শুরু হয়। ওয়েলকাম বন্ধুরা আমার চ্যানেল সিনে মিস্ট্রিতে। আজ আপনাকে নিয়ে যাব এক অজানা ভয়ের জগতে। মুভিটির প্রথমেই দেখা যায় অভিনেত্রী মিলা জোকোভিচ নিজের পরিচয় দেয় এবং বলে তিনি অ্যাবিগেইলের ক্যারেক্টারে অভিনয় করেছেন। এটি উত্তর আলাস্কার শহর নোমে ঘটনাটা ঘটেছে। এখানে বলা হয় মুভিটিতে কিছু রিয়েল ফুটেজ যোগ করা হয়েছে, যেগুলো পরিচালক যোগ করেছে ঘটনার সত্যতা তুলে ধরার জন্য। উনি বলেন যে এই ঘটনাগুলো বিশ্বাস করা না করা এটা একান্তই আপনার ব্যাপার। এরপর দেখা যায় ডক্টর অ্যাবিগেইল একটা সাইকিয়াট্রিকের কাছে গিয়েছে নিজেকে হিপনোসিস করার জন্য, যাতে সাইকিয়াট্রিক তার কাছ থেকে কিছু তথ্য বের করতে পারে যেটা তার অজানা। হিপনোসিস হওয়ার এক পর্যায়ে ডক্টর অ্যাবিগেল বলে যে আমি এবং আমার হাজবেন্ড সেদিন আমরা বেড শেয়ার করতেছিলাম। সেদিন আবহাওয়া উষ্ণ ছিল এবং বাইরে বৃষ্টি হচ্ছিল, তো আমরা ঘুমিয়েছিলাম দুজনেই। হঠাৎ দেখি যে আমার হাজবেন্ডের বুকে একটা ছুরিকাঘাত। সে চিৎকার করে ওঠে এবং তৎক্ষণাৎ সে রক্তক্ষরণের কারণে মৃত্যুবরণ করে। তো এটা বলার সময় অ্যাবিগেল নিজে চিৎকার করে ওঠে। সে এখানে চেষ্টা করে যে কে ছুরিকাঘাত করেছে তার চেহারাটা দেখার জন্য। ডক্টর অ্যাবিগেলকে দেখানো হয় ডক্টর অ্যাবির কাছে অনেকগুলো রোগী আসছে, তারা প্রায় সবাই একই কথা বলে। সেটা হচ্ছে রাত 2:30 থেকে 3টার মধ্যে তারা জেগে ওঠে এবং তাদের জানালায় একটা পেঁচা বসে থাকতে দেখে এবং পেঁচাটি প্রায় ঘন্টাখানেক ওখানে বসে থাকে। যত চেষ্টাই করা হোক না কেন পেঁচাটি সেখান থেকে উড়ে যায় না, শুধু পেঁচাটি তাদের দিকে তাকিয়ে থাকে। এমন রোগীদের মধ্যে সবচেয়ে রিমার্কেবল রোগী হচ্ছে টমি। এই টমির জন্য অ্যাবি মারাত্মক বিপদে পড়ে যায়। কি হয়েছিল টমির সঙ্গে? অ্যাবি টমিকে প্রথমে হিপনোসিস করে এবং জানতে চায় যে কি হয়েছিল সেদিন রাত্রে। তো টমি আগের রোগীদের মতোই বলে যে রাত্রেবেলা একটা পেঁচা আসে এবং সে আমার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ, কোনোভাবেই সে এখান থেকে যায় না। এটা রাত 2:30 থেকে 3টা এর মধ্যেই ঘটে। একটা পর্যায়ে দেখা যায় টম বিভৎস আচরণ করতেছে, সে পাকিয়ে গেছে এবং তার মুখ দিয়ে কি যেন একটা আওয়াজ আসতেছে, যেটা সাধারণত আমাদের পরিচিত ভাষা না। তার মানে কোনো একটা এনার্জি কিংবা কোনো কিছু এন্টিটি তাকে কানেক্ট করতেছে। তার কিছুদিন পরেই দেখা যায় টম সিনক্রেট করে এবং টোটাল ফ্যামিলি সহ সে আত্মহত্যা করে। পুলিশ বারবার তাকে নিবৃত্ত করার চেষ্টা করলো, সে পুলিশের কথা না শুনেই নিজের মাথায় এবং তার পরিবারের সবাইকে গুলি করে। টোটাল পরিবারটা শেষ হয়ে যায়। এখানে দেখানো হয় যে টম নিজেকে এবং তার পরিবারকে শেষ করে দেওয়ার আগে পুলিশকে বলেছিল যে সে অ্যাবির সঙ্গে কথা বলতে চায়। তো পুলিশ অ্যাবিকে ডাকে এবং বলে যে টম এখানে সুইসাইড অ্যাটেম্পে আছে, আপনার সাথে কথা বলতে চায়, আপনি দ্রুত চলে আসুন। অ্যাবি যায়, টমকে নিবৃত্ত করার চেষ্টা করে এবং বলে যে তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, তুমি বন্দুকটা নিচে নাও। টম বলে যে আমার আসলে কিছু করার নেই, আমি বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিচ্ছি, কারণ আমার আর কোনো রাস্তা নাই। অনেকভাবে ট্রাই করে অ্যাবি তাকে থামানোর জন্য, বাট ফাইনালি টম সবাইকে গুলি করে শেষে নিজের মাথায় গুলি করে সুইসাইড করে। স্বভাবতই পুলিশ অ্যাবিকে সন্দেহ করে এবং মনে করে যে অ্যাবির কোনো একটা কিছু আছে যেটার প্রভাবে টম এইরকম বিহেভিয়ার করেছে, যেহেতু সে সাইকিয়াট্রিক, কোনো কিছু একটা করেছে। যদি অ্যাবি এটাকে ডিনাই করে এবং বলে যে না, পুলিশ অ্যাবিকে ডিটেনশনে নেয় এবং বলে যে আসলে কি হয়েছিল। অ্যাবি বলে যে আমাকে সে কিছু বলে নাই। পুলিশ বলে যে তোমাকে কি বলেছিল সেটাই বলো। তো অ্যাবি পেঁচা দেখার ব্যাপারটা বলে, বাট পুলিশ এগুলো বিশ্বাস করে না। তো পুলিশ এই হত্যাকাণ্ডে প্ররোচনার অভিযোগ আনে তার বিরুদ্ধে এবং তাকে গৃহবন্দী করে। তার বাসায় 24 ঘন্টা পুলিশ প্রোটোকলের ব্যবস্থা করে। ঘটনাটি নোম শহরে মোটামুটি চাঞ্চল্য সৃষ্টি করে। তো সবচেয়ে ভয়ঙ্কর অংশ আসে মুভিটির, যখন পুলিশ প্রোটোকলের মাঝেই অ্যাবিগেইলের মেয়েকে অপহরণ করা হয়।
ঘটনাটা ঘটেছিল রাত 3টা থেকে 3:30-এর মধ্যে। পুলিশ পাহারায় ছিল এবং সিসি ক্যামেরা পুলিশের গাড়িতে লাগানো ছিল। হঠাৎ পুলিশ দেখে যে উপর থেকে কিছু একটা বাড়ির উপরে আসে এবং বাসা থেকে অ্যাশকে তুলে নিয়ে যায়। তো পুলিশ এখানে হতবাক হয়ে যায় এবং অ্যাবি ভেতর থেকে চিল্লাচিল্লি করে, বাট কিছুই করার ছিল না। যে ভিডিওটা রেকর্ড হয় সে ভিডিওটা কিছুটা ঝাপসা এবং ডিস্টর্টেড ছিল, যা সিনেমা রিয়েল ফুটেজ বলে দাবি করা হয়। এই ঘটনার পরে পুলিশ বুঝতে পারে যে এটা অন্যরকম কিছু একটা, মানে অতিপ্রাকৃত কিছু একটা, যেটা সমাধান করা পুলিশের রেঞ্জের বাইরে। পুলিশ এতদিন যে ঘটনাগুলোর জন্য অ্যাবিগেলকে ব্লেম করে আসছিল, এজন্য আসলে অ্যাবি দায়ী ছিল না, হয়তো অন্য কিছু ছিল। মানে কোনো রোগীকে যখন অ্যাবি হিপনোসিস করে তখনই এই ব্যাপারগুলো সামনে আসে। তো হিপনোসিস কি? হিপনোসিস হলো এমন একটি বিশেষ মানসিক অবস্থা বা চেতনার স্তর যেখানে একজন ব্যক্তি গভীর মনোযোগ এবং প্রশান্তির মধ্যে থাকে আর তার অবচেতন মন তুলনামূলকভাবে বেশি সক্রিয় থাকে। এই অবস্থায় ব্যক্তির বাইরের দুনিয়া থেকে খানিকটা বিচ্ছিন্ন হয়ে যায়, সহজে সাজেশন বা নির্দেশনা গ্রহণ করতে পারে। হিপনোসিস করার পরে অ্যাবিগেল পুরোপুরি বদলে যায়, তার আচরণে পরিবর্তন দেখা যায়। সে অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করে যাতে শরীরে কাঁপুনি তৈরি করে। তার মুখ বিকৃত হয়ে যায়, ভয়ঙ্কর ভয়েস শুনতে পাওয়া যায়, মনে হয় যেন অন্য কেউ তার হয়ে কথা বলছে। অজানা ভাষায় কিছু কথা, কিছু শব্দ শোনা যায়। পরে বোঝা যায় যে এই ভাষাগুলো হচ্ছে প্রাচীন সুমেরীয় ভাষা, যেটা নূহ নবীর কাছাকাছি সময়ের। তো হিপনোসিস করার পরে যে তথ্যগুলো উঠে আসে সেগুলো হলো ভিন গ্রহবাসী বা অজানা শক্তি তার মেয়েকে নিয়ে গেছে। তারা আগে থেকেই তার মেয়ের উপরে নজর রাখছিল। তার স্বামীর মৃত্যু নিয়েও রহস্য ছিল এবং সেটার সঙ্গেও এই অজানা শক্তি জড়িত হতে পারে। অ্যাবিগেল নিজেও অপহরণের শিকার হয়েছিলেন। এ সময় তার কণ্ঠে ভয়ঙ্করভাবে কিছু শব্দ বার্তা শোনা যায়, যেগুলো পরে ঈশ্বর বা উচ্চতর সত্তার বলে বলা হয়। তার মানে নিজেকে তারা গড দাবি করতেছিল। একটা পর্যায়ে অ্যাবিগেল বলতে থাকে, আমার বাচ্চাটা ফেরত দাও। সে তার বাচ্চাকে ফেরত চায় এবং উত্তরে এন্টিটিগুলো তাকে বলে যে তার বাচ্চা আর কোনোদিন ফেরত আসবে না। অ্যাবিগেল ডক্টর ক্যাম্বেলের কিছু বই পড়ে এগুলো মেলানোর চেষ্টা করে, বাট সে ততটা আগাতে পারে না। পরে ডক্টর ক্যাম্বেলের শরণাপন্ন হন। তার বিশেষ দক্ষতা ছিল প্রাচীন বিলুপ্ত ভাষাগুলোর উপরে, বিশেষ করে সুমেরীয় ভাষা খুব ভালো বোঝেন। বহুদিন ধরে পৃথিবীর আদিম ইতিহাস এবং প্রাচীন সভ্যতার রহস্য ঘেঁটে বেড়ানোর চেষ্টা করেন তিনি। অ্যাবিগেল তার কাছে পাঠানো ভয়ঙ্কর রেকর্ডিং, যেখানে বিকৃত সাউন্ড এবং শব্দ উচ্চারণ শুনতে পাওয়া যায়, সেগুলো দেখা যায় যে কোনো জীবিত ভাষার না। তার মানে এই ভাষায় এখন আর কেউ কথা বলে না। ডক্টর ক্যাম্বেল অ্যানালাইসিস করে পরে বলেন এটা সুমেরীয় ভাষা। সুমেরীয় ভাষা হলো সুমেরীয় প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চলের ভাষা। বর্তমানে ইরাকের দক্ষিণ অংশে যেখানকার সভ্যতা ছিল সুমেরু, এটা বিশ্বের প্রাচীনতম লিখিত ভাষা হিসেবে ধরা হয়। সুমেরীয় ভাষা লেখা হতো ইউনিফর্ম স্ক্রিপ্টে, যা দেখতে পেরেকের মতো খোদাই করার চিহ্ন। এটা ছিল অ্যাগ্লুটিনেটিভ ভাষা, অর্থাৎ শব্দের সাথে ছোট ছোট উপসর্গ বা প্রত্যয় জুড়ে অর্থ গঠন করা হতো। ভাষার কোনো সোজাসাপটা সম্পর্ক আজকের আধুনিক ভাষার সাথে নেই। সুমেরীয় ভাষার কোনো নির্দিষ্ট ভাষার সঙ্গে সম্পর্কও নেই। তার মানে কোনো গোত্রীয় ভাষাও না, কোনো ভাষা পরিবারের সাথে সম্পর্কিত না। একে একাকী ভাষা বলা হয়। নূহ নবীর সময়ে এই ভাষার অস্তিত্ব ছিল, যদিও সিনেমায় সরাসরি এটা বলা হয় নাই, তবে সমসাময়িক বিষয় পর্যালোচনা করলে এটাই পাওয়া যায়। একদিকে রোগীদের মানসিক ট্রমা, অন্যদিকে নিজের স্বামীর মৃত্যু, মেয়েকে অপহরণ, তার উপর পুলিশের চাপ এবং নিজের উপর সন্দেহ, সব মিলিয়ে অ্যাবিগেল মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। তিনি নিজেও নিশ্চিত নন আসলে যা ঘটেছে তা সত্যি নাকি তার ট্রমা। তার মেয়ে অপহরণের পর তার ছেলেটার বিশ্বাস আরও ভেঙে যায়।
সে মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। সে মনে করে যে তার মায়ের জন্যই হয়তোবা তার বোনটাকে অপহরণ করা হয়েছে এবং তার মা মানসিকভাবে সুস্থও না। তো অ্যাবিগেল তার এই ল্যাঙ্গুয়েজটা বিশ্লেষণ করে, সাউন্ডটা বিশ্লেষণ করে এবং সে তথ্য উদ্ধার করে যে এখানে বলা হয়েছে আমাদের সৃষ্টি পরীক্ষা করো এবং ডিস্ট্রয় বা ধ্বংস করো। সেই ভাষা সম্পর্কে বলে যে এটা বাইবেলের ৬০০০ বছর আগের ঘটনা। এই জেনেসিস বা আদি পুস্তক এসেছে সুমেরীয় সৃষ্টির মহাকাব্য থেকে এবং নোহের জাহাজ এই সুমেরীয় প্রলয় থেকে এসেছিল। কিন্তু অ্যাবিগেলের সঙ্গে যে সাইকিয়াট্রিক গিয়েছিল সে অ্যাবিগেলের সহকর্মী ডক্টর ক্যাম্বেল এই তত্ত্বগুলো বিশ্বাস করতে চায় না। বাচ্চা হারিয়ে যাওয়ার পরে অ্যাবি যখন হিপনোসিস হয়েছিল তখন সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে গিয়েছিল, কারণ ফিজিক্যাল স্ট্রেসটা সে হয়তো বা নিতে পারে নাই। এক পর্যায়ে পুলিশ অফিসার এসে অ্যাবিগেলকে বলে যে আসলে আমার কিছুটা ভুল হয়েছে, তোমাকে ট্রাস্ট করা আমার উচিত ছিল। সো আমি খুবই দুঃখিত যে তোমার সঙ্গে আমি ইনজাস্টিস করে ফেলেছি। পরে পুলিশ অফিসার তার হাজবেন্ডের একটা ছবি দেখায় যেটা পোস্টমর্টেম রিপোর্টের ছবি। তো সেখানে দেখা যায় যে তার ডান পাশের চোখের সাইডে একটা গুলি, সে গুলিটা সে নিজেই করেছে। ফরেন্সিক রিপোর্টে এমনই এসেছিল। এইটা অ্যাবিগেলকে কিছুটা হতবাক করে, কারণ সে দেখেছিল যে ছুরিকাঘাতে সে নিহত হয়েছে এবং অ্যাবিগেল সবসময় চেষ্টা করেছে যে হামলাকারীদের ছবি তার মাথায় নিয়ে আসার জন্য। সে হিপনোসিস কয়েকবার হয়েছিল হামলাকারীর ছবিটা মনে করার জন্য, কিন্তু সে কিছুতেই সেটা মনে করতে পারে নাই। এই পোস্টমর্টম রিপোর্টের ছবি দেখে অ্যাবি সত্যি অনেক অবাক হয়ে যায় এবং তার সমস্ত হিসাব কর্মর পেকে যায়। সে বুঝতে পারে যে কিছু একটা তাকে এবং তার সমস্ত ঘটনাগুলোকে প্রভাবিত করতেছে। পুলিশ বলে যে তোমার স্বামী আসলে কেউ খুন করে নাই, তোমার স্বামী আত্মহত্যা করেছে, নিজের পিস্তল দিয়ে নিজেই সে মাথায় গুলি করেছে। পুলিশ অফিসার বুঝতে পারে যে এতদিন অ্যাবি যেটা বলেছে সেটা আসলে সত্যি ছিল। তো উনি অ্যাবিকে লাস্টবারের মতো বলে যে আমি তোমাকে শেষবারের মতো একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে অ্যাশেলের আসলে কি হয়েছিল। এই প্রশ্ন শুনে অ্যাবি আবারও ভেঙে পড়ে, কারণ তার নিজের সন্তানকে যখন অপহরণ হতে দেখেছে তারপরে এই প্রশ্নের উত্তর বারবার সে দিতে গিয়ে আরো ভেঙে পড়ে। তো অ্যাবি পুলিশ অফিসারকে বলে যে কি হয়েছিল সেটা তুমিও জানো, কারণ যারা অপহরণ হয়েছিল তাদের মধ্যে যারা লাকি ম্যান তারা ফিরে এসেছে এবং যারা আনলাকি তারা ফিরে আসে নাই। তো অ্যাশও এরকম একজন আনলাকি ছিল যে অপহরণের পরে আর ফিরে আসে নাই। এখানে অ্যাবিগেল বলে যে আমি জানি না সেটা কি এবং সেটা কেন। অ্যাবিগেলকে প্রশ্ন করে ডক্টর ক্যাম্বেল যে অ্যাবি আসলে তোমার এখানে কি বলার আছে। অ্যাবিগেল বলে যে আমাকে আশা বাঁচিয়ে রাখতেই হবে, কারণ আমার সন্তান হারিয়েছে, আমি তাকে আবার জড়িয়ে ধরবো, সে আবার ফিরে আসবে, আশাটুকু আমাকে রাখতেই হবে। ডক্টর অ্যাবিগেল টেইলার তার গবেষণা আর অভিজ্ঞতার ভিত্তিতে অজানা শক্তি বা ভিন গ্রহবাসীর উপস্থিতিকে 4 ভাগে ভাগ করেন। সেটা পুরো সিনেমার ভিত্তি তৈরি করে দেয়। প্রথম বিভাগ বা ফার্স্ট কাইন্ড হচ্ছে ভৌত দর্শন বা ভিজুয়াল সাইটিং। আকাশে অজানা উড়ন্ত বস্তু বা ইউএফও বা আলো দেখা যায়, কোনো স্পষ্ট যোগাযোগ হয় না। সেকেন্ড কাইন্ড বা দ্বিতীয় ধাপ, এটা হচ্ছে ভৌত প্রভাব বা ফিজিক্যাল এভিডেন্স। তার মানে ইউএফওর কারণে জায়গায় পরিবর্তন হয়। থার্ড কাইন্ডটা হচ্ছে সরাসরি দর্শন। ভিনগ্রহবাসীর সরাসরি দর্শন বা উপস্থিতি অনুভব করা যায়, তারা কাছাকাছি আসে কিন্তু অপহরণ করে না। ফোর্থ কাইন্ড, যেটা সবচাইতে ইম্পর্টেন্ট এই মুভিটির জন্য, সেটা হচ্ছে অপহরণ বা অ্যাবডাকশন। ভিনগ্রহবাসী মানুষকে অপহরণ করে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে তারা মানসিক বা শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থাকে। এটা কিছুটা হাইপোথেটিক্যাল ব্যাপার, কারণ এটার প্রুফ এখনো নাই। এবং যারা অপহরণ হয়েছিল এবং ফিরে এসেছিল এরকম লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ভুক্তভোগীর মনে সম্পূর্ণ স্মৃতি থাকে না, খণ্ডিত কিছু স্মৃতি মনে পড়ে। টেইলর মনে করেন যে নোম শহরে যা ঘটেছে তা সরাসরি ফোর্থ কাইন্ড, তার মানে এলিয়ান অ্যাবডাকশন। এলিয়ান তাদেরকে অপহরণ করেছিল। তার রোগীরা অদ্ভুতভাবে নিখোঁজ হচ্ছেন বা স্মৃতি হারাচ্ছেন।
তিনি নিজে, তার পরিবার, তার স্বামী, এমনকি তার মেয়ের ক্ষেত্রে এই চতুর্থ স্তরের অপহরণ হচ্ছে বলে ধারণা দেন তিনি। হিপনোসিসে রোগীরা সুমেরীয় ভাষায় কথা বলেন, যেটা অজানা শক্তির অস্তিত্বের ইঙ্গিত দেন। এতে পুরো সিনেমা ঘোর এবং ভয়ঙ্কর মোড়ে চলে যায়। এই ভাগগুলো আসলে ইউএফও গবেষণা বা এলিয়েন ইনকাউন্টার ক্লাসিফিকেশন সিস্টেমের তথ্যের সঙ্গে মিলে যায়। এখানে কিছু ইনফরমেশন শেয়ার করা হয়, সেটা হচ্ছে 1960 সাল থেকে এখন পর্যন্ত নোমে প্রায় 2000-এর বেশি তদন্ত করে এফবিআই, যেগুলো সব মিসিং কেস ছিল, এবং এটা আলাস্কায় ছিল সর্বোচ্চ। সেকেন্ডটি হলো অ্যাঙ্করেজ, যেখানে নোমের চেয়ে 76 গুণ বেশি জনসংখ্যা থাকে। এফবিআই তাদের 353 বার পরিদর্শন করেছে বা ঘটনার ইনভেস্টিগেশন করেছে। ঘটনা যাই ঘটুক, এটা বিশ্বাস করা বা না করার দায়িত্ব একান্তই আপনার। এখানে কিছু লিখিত ইনফরমেশন শেয়ার করা হয়, সেটা হচ্ছে ডক্টর এবিগেল এই ঘটনার পরে আলাস্কাতে প্র্যাকটিস করতেছিল। আলাস্কাতে তার চিকিৎসা কন্টিনিউ করতেছিল এবং তাকে ফ্লেমে কিছু কথোপকথন বলার জন্য অনুরোধ করা হলেও সে সেটা ডিনাই করে। ডক্টর ওদুসুমি কানাডিয়ান ইউনিভার্সিটিতে জব করে এবং সে পরবর্তীতে এই সুমেরিয়ান ট্রান্সলেশনের ব্যাপারে কাজ করতে অপারগতা প্রকাশ করে। সেই পুলিশ কর্মকর্তা শারিফ আগাস্ট সে ঘটনা ঘটার 2 বছর পরে আলাস্কাতে রিটার্ন করে এবং সেখানেই সে বসবাস করতেছে। কিন্তু তাকে অনুরোধ করার পরেও এই ফিল্মে কোনো কিছু বলতে বা কন্ট্রিবিউট করতে অপারগতা প্রকাশ করে। রনি টেইলর যে অ্যাবিগেলের ছেলে, সে এখন 22 বছর বয়স এবং সে স্টিল তার মায়ের সঙ্গে রিলেশন রাখে না। স্টিল নাও তার মাকে ব্লেম করে আয়েশার ডিসঅ্যাপিয়ারেন্সের ব্যাপারটাতে। বাট ডক্টর টেইলর স্টিল মনে করে যে তার মেয়ে অ্যাশলি কোনো নন হিউম্যান ইন্টেলিজেন্স দ্বারা অপহরিত হয়েছিল, কিন্তু অ্যাশলিকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না। এরপরে মুভিটি শেষের দিকে কিছু ভুক্তভোগীর আরও কিছু রেকর্ডিং শোনানো হয়, যেখানে সবাই দাবি করে এলিয়েন বা ইউএফও দেখার। বন্ধুরা, যদি এই টাইপ বিস্তারিত ইনফরমেটিভ এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলবেন না। নতুন কোনো সিনেমার খুঁটিনাটি বিশ্লেষণ চাইলে সেটাও বলুন, আমি চেষ্টা করব সেটা করে দেওয়ার। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করুন।